নমস্কার, জি24 আপনাকে স্বাগত। আপনি আন্দাজ করছেন এই সময়ে যে কে রয়েছেন জি24-এ, কে রয়েছেন আমার মুখোমুখি। এই মুহূর্তে এমন একজন আমার সঙ্গে রয়েছেন যিনি তৃণমূল নামক দলটিকে জন্মাতে দেখেছেন। এখন আমরা সবাই তার অবক্ষয় বা মৃত্যু বলতেই পারেন দেখছি, এবং যিনি আমার সামনে রয়েছেন তিনি তৃণমূলের সংসারও করেছেন। চলুন না, আজকের দিনে যা হচ্ছে তিনি তো বহু আগে সেগুলো আন্দাজ করে সংসারে ইতি টেনেছিলেন। একটু তার অভিজ্ঞতাগুলো আমরা শুনি, শেয়ার করে নিই। জহর সরকার আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত আপনাকে জি24 ঘন্টায়। জহরবাবু, এই এখন তৃণমূলের সিচুয়েশন দেখে না আমার ভীষণ আপনার কথা মনে পড়লো যে আপনি সেই ব্যক্তি যিনি আমাদের, মানে আপনি যখন ছাড়লেন, আমার মানে আপনার ছাড়ার বক্তব্যে নন নেগোশিয়েবল কথাটা ছিল, সেটা আমরা মানে সেদিনও চর্চায় ছিল, আজকেও। সেদিন আপনি যা যা দেখেছিলেন, আজকের পরিণতি কি অনিবার্য? আপনি সেদিন যেটা দেখেছিলেন অনেকখানি আমি আর ওই নিয়ে টানাটানি করতে চাই না, কিন্তু শুধু এইটুকুই বলবো যে ওনাদের অনেকবার বলা হয়েছে। আমি তো কোনোদিন ওদের পার্টিতে বা কোনো পার্টিতেই যাইনি। উনি আমাকে ডেকেছিলেন বক্তা হিসেবে, আমি ওই ভিজিটিং প্রফেসর হিসেবে আমাকে রেখেছিলেন, কারণ আমি পার্টির অফিস কোথায় তাই যাই না। কিন্তু পার্টির কাছাকাছি থেকে সব জিনিসটাই তো দেখলাম। আমি তো বলতে পারবো না যে আমি জানি না, সবই দেখলাম। কে কী করছে, আমার পাশে ডিসকাশন হচ্ছে, আমি সবই জানি, শুনি। প্রথম কথা, উনি যেসব ব্যক্তিদের টেনে এনেছিলেন তারা কিভাবে ছাড়ছে আজকে দেখলেই বোঝা যাচ্ছে যে দ্য চয়েস ওয়াজ নট গুড। সব ব্যাপারে তার চয়েস ওয়াজ নট গুড। এইখানে মমতার একটা দুর্বলতা ছিল বা আছে, আমি লক্ষ্য করেছি। বেশিক্ষণ শত্রুতা মনে রাখতে পারে না। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিত্যাগ করে বেরিয়ে গিয়ে, বিরুদ্ধে গিয়ে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছিল, সুদীপকে রেখেছে। সৌগত রায় তার নামে যা ইচ্ছা বলে গেছে, সৌগতকে রেখেছে। সুব্রত মুখার্জি তাকে বেদের মেয়ে জ্যোৎস্না বলেছিল, হ্যাঁ, সেই সুব্রতদা করে রেখেছে। এরকম করে আরও উদাহরণ দিতে পারি। অতএব উনি বেইমানি জিনিসটাকে বেইমানি হিসেবে দেখতেন না। সো দ্যাট ওয়াজ এ ক্রিটিক্যাল ফল্ট। দ্বিতীয়ত হলো যে যেটা প্রধান কারণ, যে মডেলটার উপর উনি কাজ করছিলেন, মানে তার ছেলে মেয়েদের বাজারে ছেড়ে দিয়েছিলেন, তারা প্রথমের দিকে টাকা তুলতো, আমি বলছি 90-এর দশকে শেষের দিকে যখন পার্টি করলো। কিন্তু ওই তখনকার দিনে সিপিআইএমের যার একেবারে লোকাল কমিটি লেভেল অবধি তাদের প্রচণ্ড শক্তি এবং প্রতিপত্তিও ছিল, তাদের সাথে মোকাবেলা করার জন্য যেই ছেলে মেয়েদের রাস্তার থেকে নিয়েছিল, ক্লাব, ব্যায়াম সংঘ ইত্যাদি ইত্যাদি থেকে, তারা পরবর্তীকালে গিয়ে কাউন্সিলর অনেক কিছু হয়েছে। তারা তো টাকা পাবে করতে গিয়ে, তখন একটা চোখের সঙ্গে দেখলাম ওটা সেলফ ফাইন্যান্সিং মডেল হয়ে গেছে। কিরকম? যে বাজার থেকে তুলবো, ব্যবসায়ী থেকে তুলবো, এরকম করে তুলে ওটা চালাচ্ছিল। এটা যে পরবর্তীকালে একটা সিন্ডিকেটে পরিবর্তিত হবে, সেটা উনি চোখের সামনে দেখলেন। অ্যাট দ্যাট সিন্ডিকেট স্টেজ কিন্তু বন্ধ করা উচিত ছিল না। সেটা কি উনি বুঝতে পারলেন না, হাত থেকে বেরিয়ে গেল, নাকি উনিও দেখলেন যে এটাকে প্রশ্রয় দিলে টাকা আসছে? আইদার অর, এটাও হতে পারে, ওটাও হতে পারে, কিন্তু উনি বাধা দিলেন না। কারণ এই আমার প্রথম আমাকে আমন্ত্রণ জানাবার পর আমি 21 থেকে 22 অবধি খুব একটা আমাদের এই হয়নি, কেন 21-এ আপনারা খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছিল। তবে 21-এর স্পিরিট ওয়াজ ডিফারেন্ট কমপ্লিটলি। তখন 21-এ বলা হচ্ছিল যে তিনি অপোজিশনের সবচেয়ে বড় নেত্রী, তিনি এখন হরিয়ানাতে গিয়ে মিটিং করছেন, আসামে গিয়ে ইউনিট করছে, ত্রিপুরাতে নিজের স্বপ্ন দেখেছিলেন, হ্যাঁ, প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন। 21 ওয়াজ ডিফারেন্ট। 21-এ অনেক বড় বড় জিনিস দেখলাম। 22-এ যখন পার্থ চ্যাটার্জি ধরা পড়ল, তখন আমাকে কোন একটা টিভি চ্যানেল হঠাৎ ঢুকে গিয়ে জিজ্ঞেস করলো, আমি বলে তো চুরি, বলে চুরি মানে আপনার দল চুরি আনে? বারবার আমার দল বলছেন কেন? আমি তো
উনি চুরি করেছেন, ওনার শাস্তি হওয়া উচিত। আর পার্টি আহনাফ যেই পার্টি যদি সহ্য করে, পার্টিরও তবে ভুগতে হবে। কি এসব বলেছিলাম তখন, পচা গলা হেনা তেনা, সেই কথাগুলো নিয়ে, ওটা নিয়ে প্রচুর আক্রমণ হলো, প্রচুর আক্রমণ হলো। উনি নিজে না, আমি বললাম না, ওনার একটা অন্য একটা স্টাইল আছে ম্যানেজমেন্টের। অভিষেক করলো, সৌগত রায় বললো এক্ষুনি জহরকে পার্টির থেকে বার করে দিয়ে না। দাঁড়ান সৌগত দা, আমি তো আপনার পার্টিতে নেই, আপনি বার করবেন কোত্থেকে? ও তুমি নেই, না তো মুশকিল হয়ে গেল। যাই হোক, 21-22 পরে উনি আমাকে বললেন যে জহরদা, আপনি না বক্তা হিসেবে খুব ভালো, আপনার ফ্যাক্স ট্যাক্স করে বাজেটে আপনি আমাদের লিড করছেন, আপনি ওটার উপর ফোকাস করুন। আর একটু দেখে নিন, রাজনীতিটা বুঝে নিন, আপনার তো 11 মাস হয়েছে, একটু বুঝে নিন। ঠিকই বলেছিলেন, 11 মাস হয়েছে। আমি আরেক বছর দেখলাম, দেখে ভালোটাও দেখলাম, খারাপটাও দেখলাম। আবার এক কথা বললাম যে এই মডেলে চলে না। আশ্চর্য লাগবে যে আমি দিল্লিতে যখন অন্য দলের এমপিদের সাথে কথা বলতাম, দেখতাম টাকার ব্যাপারটা তাদের কাছে কিরকম একটা জল ভাতের ব্যাপারে দাঁড়িয়ে গেছে। আমারই কিন্তু একটু বোকা বোকা লাগছে নিজেকে। দেখলাম বোকা বোকা লাগুক আর না লাগুক, এটা পয়েন্ট আউট করতে হবে যে বেঙ্গলে কিন্তু এই কালচারটা ছিল না। তো যাই হোক, তখন আমি 24-23 ঠিক করে নিলাম থাকবো না, ওরা থাক, ওরা রাজনীতি ওদের স্টাইলে করুক, তেমন না। কিন্তু মমতাকে আমি বললাম যে আপনার কিন্তু মডেলটা একেবারে বাংলার লোক মানছে না, কারণ বাংলার একটা অন্য ব্যাপার। বাংলার লোক এদের এই গুন্ডামি আর এদের এই টাকা তোলা, এটাকে একেবারে কোনো ভালো চোখে দেখছিল না। এটা বাংলা ইনকর্পোরেট হলো কি করে? এটাও এনেছেন ওনারই কিছুখানি, আমি বলবো উপহার। সিপিএম আমলে শুরু হয়েছিল, তো সেটাকে পরিণত হয়ে গেল একটা ইন্ডাস্ট্রিতে, একটা কটেজ ইন্ডাস্ট্রি পরিণত হয়ে গেল বিগ ইন্ডাস্ট্রিতে। এখানে এটা মেইন স্ট্রিম হয়ে গেল। এই মেইন স্ট্রিমিংয়ের সাথে যেটা সবচেয়ে ক্ষতিকারক হলো বাংলার পক্ষে, আমার নিজের ধারণা, বাংলার আমলাতন্ত্র কিন্তু অন্য রাজ্যের থেকে অনেক বেশি পরিষ্কার স্বচ্ছ। আমি কাজ করেছি তো, এখনো আছে। এখন যে রেটে বকে গেছে ছেলেমেয়েরা, শুনছি সবার মুখে, অবাক লাগছে। আমি আপনাকে বলছি, এই লাস্ট 6 জন মুখ্য সচিবের মধ্যে 2 জন দাগি চোর। কি বলছেন? বলছি, 2 জন দাগি চোর ছিল। নাম বলবেন না, সবাই জানে, সবাই জানে, প্রেসরে সবাই জানে। শুধু শুধু আমি এই দিক থেকে খাবো, ওখানে ক্রিমিনাল কেস হবে, হ্যানা হবে, তানা হবে, তো ওকে বলছে যে তুমি প্রভুকে দেওয়ার আগে আমাকেও কিছু দিয়ে দাও দক্ষিণে। প্রভু মানে কি? কালীঘাটের প্রভু? কাদের দিয়েছে অত বলতে পারবো না। আমি একবার রানীগঞ্জে গিয়েছিলাম, আমার পুরনো জেলা আসানসোল, দুর্গাপুর, এখানে তো আমি এডিএম হিসেবেও কাজ করেছি, কয়লা মাফিয়ার বিরুদ্ধে, পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি। অনেক লোকে দেখা করতে এসেছিল, বল স্যার আগের থেকেও খারাপ হয়ে গেছে। অতএব এইগুলো আপনি যখন আপনাকে পদ অফার করলো, আপনি এমপি হলেন, সেই সময় এগুলো বুঝতে পারেননি? না, বুঝবো না কেন? প্রত্যেকটা দলেই চোর আছে, প্রত্যেকটা দলেই চোর আছে। এখানেও মানে সিপিএমও চোর ছিল না তা তো ঠিক নয়, সেটা না। কারণ পয়েন্ট হচ্ছে যে কতখানি এই জিনিসগুলো ওভারওয়েলম করবে পার্টিটাকে, কতখানি টাকার ব্যাপারটা কতখানি প্রভাবিত করবে পার্টির চলনে। বছর দেড়েকের মধ্যে বুঝলাম এটাতে পরিচালনা করছে। এই ধরুন, এই মানে ভরাডুবির পরে দলের মধ্যে দলের বাইরে সর্বত্র কাঠকড়ায় অভিষেক, এটাকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করেন? মানে মানুষের কাছে অপশন তো ওই ইদার অভিষেক বা মমতা অর এদিকটা, এর বাইরে তো আর কোনো অপশন নেই। এই মুহূর্তে অভিষেককে ব্যবহার করে, অভিষেকের তার পার্টিতে তার ভূমিকা ব্যবহার করে, আমি কথাটাই ব্যবহার করছি, ব্যবহার করে তুলসী পাতারা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই তুলসী পাতারা একবারও মুখ খুলেছিল? ঠিক 5 বছর আগে অভিষেক যখন প্রথম পার্লামেন্টারি পার্টির মিটিং করলো এর দোতলায়, পার্লামেন্ট হাউসের দোতলায়, একজন মুখ খুলেছিল? ট্যাং বলছে আর দেখছি ডেরিক ওই অ্যাডিডাস পুরোর সাথে কানেক্ট করেছে, ফিসি করছে। তো আমি বললাম না, এটা কেন হচ্ছে?
তখন আবার পিছু পিছু করে কি এটা বললো, তো বললো না জহরবাবু আপনার কিন্তু এগুলো মেনে নিতে হবে। এটা কে বললেন? অভিষেক নিজে। জহরবাবু আপনার কিন্তু এই জিনিসটা একটু মেনে নিতে হবে, আমরা ব্যাপারটা বুঝতে পারছি, আমরা আপনাকে জানাবো। আরে কি কতদিন কি মানবো? তার এটা হচ্ছে 2021। এদের মধ্যে তো কেউ কল্যাণ ছাড়া একজনও কোনোদিন অবজেকশন করেনি, একজনও তোকে অবজেকশন করে। এটাই আমার লাগে, মানে মানুষ হিসেবে বিবেকে যেটা লাগে যে হঠাৎ বিবেক কি বিবেক অন ডিমান্ড, বিবেক কি জোম্যাটো? হ্যাঁ, বিবেক তো সবসময় হয়, তোমার সবসময় আছে। মানে বেরোবার সময় বেরোতে পারছি না, লাইন ধরে মমতা ব্যানার্জিকে বিশাল বিশাল রথি মহারথীর থেকে আরম্ভ করে সব ফিল্ম স্টার ঠাড়াক ঠাড়াক করে প্রণাম করছে, আমরা দাঁড়াও আমায় বেরোতে দাও। হ্যাঁ, আর অভিষেকের পাশে গিয়ে বসতে পারে, কানে দুটো কথা বলতে পারলে জীবনের একটা স্টেজ এসে গেল তার। তো এইভাবে তো চলেছে। তা হঠাৎ আজকে কেন? হঠাৎ আজকে কেন? আমি ওরা ওদের কি করবে, তাদের পলিটিক্যাল ফিউচার তারা বুঝবে, ওরা বুঝবে, কিন্তু ফ্যাকচুয়ালি যেটা কারেক্ট সেটা আমি বলছি যে বিবেক তো ওই সুইগি আর জোম্যাটো নয়, ডায়াল করলাম এসে গেল। বিবেক তো থাকতে হলে পুরোপুরি থাকবে, যখন দরকার তখন নিয়ে নিলাম। হ্যাঁ, না না, দ্যাটস নট কারেক্ট। আচ্ছা, এই যে অভিষেকের ঔদ্ধত্য, কল্যাণ ব্যানার্জি ইনফ্যাক্ট দুদিন আগেই প্রচন্ড চড়াসড়ে অভিযোগ করেছেন, এই এক্সপেরিয়েন্স আপনার কিরকম? না, আমার সাথে করেনি। অভিষেকের হয়ে কিছু লোক তারা এই কাটাকাটি খেলা খেলতো। আচ্ছা, অভিষেকের হয়ে বা অভিষেকের নাম করে বা মমতার নাম করে অনেকেই কাটাকাটি খেলতো। এই কাটাকাটিটা পরে বুঝলাম পলিটিক্সে নাকি ওটাই হলো টেবিল টেনিস, ওটা নাকি না খেললে তাদের দিন কোলায় না। হ্যাঁ, কাটাকাটি কীরকম? আমি রেলওয়ে মিনিস্টারকে তার বাজেটটাকে নিয়ে 12টা তীব্র পয়েন্টে তীব্রভাবে আমি অ্যাটাক করলাম, দেখলাম, দেখে বললাম যে দেখো সব মিলিয়ে কিন্তু তোমার বাজেট ব্যালেন্সিংটা ভালো করেছো। এই যে বললাম কাটাকাটি খেলা, হ্যাঁ, এই এরা 60 জন হলে ভালো হতো। টুক করে ওইটুকু পোর্শন যেখানে আমি বললাম ঘুরে ফিরে কিন্তু এই কথাটা বলবো তুমি বাজেটটা ব্যালেন্স করেছো, ওইটুকু পোর্শন গিয়ে অভিষেককে রেখে দেখা। ওফ, অভিষেককে রেখে দেখানো, এই যে আপনার পিয়ারের লোকটাকে এনেছেন, এই দেখুন কি বলে। আচ্ছা, এই যে আইপ্যাক নিয়ে বিস্তর অভিযোগ, অনেক তাবড় প্রাচীন যারা মানে মমতার সঙ্গে একদম গোড়া থেকে আছেন, তাদেরকেও আইপ্যাকের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শেখাতো পলিটিক্স কিভাবে করতে হবে, কথা কিভাবে বলতে হবে, এরকম এক্সপিরিয়েন্স আছে আপনার? হ্যাঁ, কিছুখানি আছে আমার সাথে। তো আমি তো অ্যাক্টিভ পলিটিক্সে নেই, অতএব আইপ্যাক আমাকে খুব একটা ঘাটাতো না, কেন আমার দ্বারা কিছু হবে না। একবার আমার মনে আছে গোয়াতে হঠাৎ ক্যাম্পেইন করতে গিয়ে দেখলাম সারা গোয়াতে মমতা ব্যানার্জির ছবি ইত্যাদি ওরা ক্যাম্পেইন করছে, তখন আমাকে ওই আইপ্যাকের একটা দুটো বাচ্চা ছেলে মেয়ে বলল যে আপনি কিন্তু কালকে এখানে যাবেন। তাই ওখানে কি আছে? বলো না আমাদের বলা হয়েছে না, আমাদের বলা হয়েছে না, তুমি এই জেনে পড়ো যে তিনি বলেছেন তার কাছে যে ওখানে গেলে কী লাভটা হবে। তার ঘন্টাখানেকের মধ্যে ওদের এক সিনিয়র আমায় ফোন করে বলল যে ওটা একটা ক্যাথলিক বেল্ট আছে, ওরা কিন্তু অনেকেই তারা বিজেপি এটা পছন্দ করে না, আপনি গিয়ে যদি একটা যাবো আমি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আইপ্যাক হচ্ছে কনসাল্টিং অর্গানাইজেশন ফর ইলেকট্রাল স্ট্র্যাটেজি, 3 থেকে 6 মাস তার যুদ্ধের সময় মেয়াদ। তাকে যদি 24 ঘন্টা 24/7 পরিণত করা হয় তবে তার ভূমিকাটা পুরো পাল্টে গেল। টাকা তোলা এইসব অভিযোগও তো বিস্তর এসেছে, সেসবও শুনছি। তো আইপ্যাকের ভূমিকাটা সত্যি, কিন্তু সেটাই তো কি রোল প্লে করেছে একটা বড় সময়। ইনফ্যাক্ট মমতা ব্যানার্জিও মেনে নিয়েছিলেন এই ভোটের আগে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার আর 2 আইপ্যাকস, আমরা দুটো আইপ্যাক কথা বলছি। 21 অব্দি আইপ্যাক হলো আইপ্যাক পিকে প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর হলো একেবারে ডেডিকেটেড ইলেকশন স্ট্র্যাটেজিস্ট, নির্বাচনের স্ট্র্যাটেজি তৈরি করে এবং তার একটা মূল্য আছে। বলেছিল না 21-এ দাঁড়িয়ে যে 100টা সিটও পাবে না, যখন সবাই, আর সেটা বাস্তব হয়েছে। প্রশান্ত ছেড়ে দিল 21-এ, আর দলটাকেও তুলে নিয়ে চলে যাচ্ছিল,
মানে ওর ছেলে মেয়েগুলোকে, তখন অভিষেক আটকে বললো আমি এদের সারা বছর ইউজ করব। বলে এ তো আমি তো গঙ্গাসাগরে ফেরি চালাই, আমার তো শুধু ওই গঙ্গাসাগরের সময়টা পৌষ মাসে আমার ডাক পড়ে, তা এখন তুমি যদি প্রতি মাসেই ব্যবহার করতে চাও তার জন্য অন্য ফর্মুলা করতে হবে। দ্য মডেল ইজ রং। ভারতবর্ষে কোনো পার্টি নেই যেখানে একটা কনসাল্টিং অর্গানাইজেশনের নাম করে বা একটা এক্সটার্নাল অর্গানাইজেশন পার্টির প্যারালাল রান করে। আমার জানা কোনো অর্গানাইজেশনে নেই। চিন্তা করতে হবে, কেন যেটা হতো কি, যারা পুরনো লিডার তারা একদম মাঠ থেকে উঠেছে। মমতা ব্যানার্জি তুফানগঞ্জ মেকলিগঞ্জ থেকে নিয়ে দীঘা অবধি প্রতিটি নেতাকে চেনে, তার গুণও জানে আর তার টুনও জানে, সবই জানে, বিকজ একা নিজে দাঁড়িয়ে করেছে। তার সাথে প্রথমের দিকে যারা ছিল তারা জানতো। আমি একজনকে পেয়েছি, ওর বাবা, তাকে আমি হিউম্যান কম্পিউটার বলতাম সবসময়, মুকুল রায়। যারা গ্রাসরুটস থেকে উঠেছে তাদের থাকে, তাদেরই তো দূরে সরে যেতে হলো তাদের এই অভিষেকের মানে যখন আমি একটা কথা বলি, 14ই মার্চ 2007 বুদ্ধদেব বাবু নিজের পতন ডাকলেন। 14ই মার্চে 14 জনকে গুলি করে নামালেন। আমি ঠিক তার কয়েক মাস আগে বুদ্ধদেব বাবুকে সালাম দিন বলে বেরিয়ে চলে গেলাম ইজাজত দিয়ে, কারণ আমি দেখলাম যে আমার সঙ্গে ভালো মানুষ হলেও সম্ভব নয়, বিভিন্ন কারণে সম্ভব নয়, সেসব আজকে বিস্তারিত গিয়ে লাভ নেই। আর ওই 14টা লোককে গুলি মারাতে বুদ্ধদেবু কোথায় লক্ষ্য করেননি, সাহিত্যিক হিসেবে, লেখক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে, যে একদিনে তিনি পশ্চিমবাংলার 2জন মুখ্যমন্ত্রী তৈরি করে দিলেন, তাই না? মমতা শুভেন্দু একদিনে 2জন মুখ্যমন্ত্রী তৈরি করে দিলেন। মমতার সবচেয়ে বড় ব্লান্ডার কি? এই প্রথমে এই মডেল অফ কারাপশনটাকে অ্যালাউ করা, কারণ আলটিমেটলি দুর্নীতির জন্য গেল, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যায়নি। বাজে লোকদের নিয়ে পার্টি করা। উনি কি জানতেন না যে তার এক কাউন্সিলর, তার নাম স্কোয়ার ফিট হয়ে গেছে? জানতেন না? উনি কি জানতেন না যে কারো একজনের নাম তোলা? জানতেন না? বলতে হবে আমার। তাহলে এই যে সততার প্রতীক, আর তারপরে এই রকমের একটা অসৎ সিস্টেমকে এন্ডোর্স করা, তো কমপ্লিটলি ক্যামোফ্লেজ করা। তাহলে একটা তাই, কিন্তু মোর দ্যান দ্যাট, আমরা শুধু ওপরে এটা দেখছি। মোর দ্যান দ্যাট যেটা হয়েছে সেটা হচ্ছে যে কর্মসংস্থান হচ্ছে না। এত পরিযায়ী শ্রমিক বাংলা থেকে তৈরি হয়নি ওনার সময়, যেটা হলো এই গত 15 বছরে। কেন যাচ্ছে ভিটে মাটি ছেড়ে? কোনো কর্মসংস্থান নেই। ওই যে 100 দিনের জিনিসটা নিয়ে লড়াই শুরু হলো, তাতে কিন্তু এরা কর্মহীন হয়ে গেল। একটা নাটক শুরু হলো, এই হলটার নাম কি করেছে? বিশ্ব বাংলা। সবই তো বিশ্ব বাংলা। আমি আজ অব্দি বিশ্ব আর বাংলা কি করে বেলে, আমি জানা জিনিসটা আমি অনেকবার জিজ্ঞাসা করেছি একে তাকে, তারাও বলতে পারেনি। দেখ, বিশ্ব বাংলাতে প্রতি বছর তার আগের থেকে অ্যাডভার্টাইজমেন্ট উঠতো। সেই 6 জন কলকাতারই উত্তর ভারতীয় রাজ্যের ব্যবসায়ী, তারা দাঁড়িয়ে যেতেন, ছবি তুলে, সবাই দাঁতের ছবি তুলে, তারপর 2টো সাহেব দেখা যেত। কিসের? ওয়ের ইজ ইমপ্লিমেন্টেশন? ওয়ের? ওখানেও নাকি দুর্নীতি, প্রায় 650 কোটি টাকা একটা সংস্থাকে দেওয়া হয়েছে, হতে পারে ব্যবসার নাম করে। এর সাথে ছাপ পড়ে গিয়েছিল টাটা মোটরসকে তাড়িয়েছে, এর সাথে চাপ পড়ে গিয়েছিল নন্দীগ্রাম থেকে ইন্ডাস্ট্রি থামিয়েছে। এখন যখন কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়েছে, সেটা কিন্তু আমি ভালো বলবো, জানেন তো, কারণ আছে। আমরা সেই চাকরিতে গোড়ার দিকে দেখেছিলাম ইন্দিরার আমলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার একসাথে কথা বলে, তারপর যে কথা বলা বন্ধ করে দিল,
আমার জীবনটা চলে গেল পুরো বাবার মার ঝগড়া দেখতে দেখতে। হ্যাঁ, সেভাবে কাজ করা যায় না। আমিও বলেছি অনেকবার, বলে জহরদা আপনি অনেকদিন কেন্দ্রে কাজ করেছেন তো সেই জন্য ওদের হয়ে আপনি সওয়াল করছেন। আমি বললাম, না, আমি আপনাকে প্র্যাকটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বলছি, এরকম করে হয় না, হয় না। তো যাই হোক, এখন শুভেন্দুর ওই একটা অ্যাডভান্টেজ আছে যে একটা টকিং টার্মস এলো। আমি একবারে পাখির চোখের মতন কর্মসংস্থানের দিকে চাইছি 2-3 লেভেলে। একটা টপ লেভেলে যেখানে সব হাউজিং এস্টেট বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে, একদম বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। একটা কোথাও কোনো ইয়াং কেউ নেই, সব চলে গেছে দিল্লি বম্বে কাজ করতে বা দেশের বাইরে। যাদের টেকনিক্যাল ব্রেনস আছে ব্যাঙ্গালোর থেকে যারা এখানে ফিরে আসতে পারে, নজরটা ওদিকে দিতে হবে। মমতা একেবারেই দেখেননি, যদি আমরা প্রত্যাশিত বটেই। না, এটা Definitely সরকার দেখবে। শুধু তাই না, তোলাবাজি, আইএফবি অ্যাগ্রো, হ্যাঁ, কত কেউ বলে 26 কোটি টাকা, আমি এতে দেখলাম কি বলে এই এআই দেখলাম 40 কোটি টাকা। কি হচ্ছে এটা কি? যে ইন্ডাস্ট্রিটা আছে সে বসার আগে তাকে গিয়ে বলে ছাড়ুন, এই কালচারটা ছাড়ুন, কালচারটা একেবারেই বন্ধ করতে হবে। তাপস কে করেছে ওখানে শিল্পমন্ত্রী, ইন্টেলিজেন্ট। স্বপনকে করেছে, স্বপন বুঝবে জিনিসগুলো, মানে আছে এদের মধ্যে, ছেলে আছে, এদের নেই না তা না। আচ্ছা, এই যে এত ভরাডুবি এখন, আপনার সঙ্গে এই 4 মেয়ের পর কথা হয়েছে মমতা ব্যানার্জির? না, কোনো পরামর্শ চাইছেন? না, খুব দুঃখ পেয়েছিল, কিন্তু আশা করি এখন অন্তত বুঝতে পেরেছে যে আমি একটা কথাও কিন্তু রাগের মাথায় বলিনি, একটা কথাও কিন্তু আমি তাকে আক্রমণ করতে বলিনি। আমি তার সামনে জাস্ট আয়নাটা তুলে ধরেছিলাম, একটু যদি দেখতেন। আপনি এরকমই ঠোঁটকাটা থাকুন, মাঝে মাঝে নিশ্চয়ই কথা হবে, আড্ডা হবে আপনার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নিশ্চয়ই এই ক্যান্ডিড কথাবার্তা আপনারও ভালো লেগেছে। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।